আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ঠিক তখনই হঠাৎ দরজায় কড়া নাড়ে কেউ। ভিতরে প্রবেশের জন্য অনুমতি চাইছে। মে আই কাম ইন স্যার? ভেতর থেকে কবির সাহেবের গলা ভেসে আসে। কামিং। দরজা খুলে ভেতরে আসে এক যুবক, বয়স 25-এর কাছাকাছি। পরনে পরিপাটি পোশাক, চোখে পেশাদারিত্বের ঝিলিক, হাতে একটা ফাইল, মুখে বিনয়ী অথচ দায়িত্বশীল ভঙ্গি। সে বলে, স্যার সব রেডি, সবে চলে এসেছে। আপনি অনুমতি দিলেই ঠিক 10 মিনিটের মধ্যে মিটিং শুরু করতে পারবো। কবি সাহেব জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে ধীরে বললেন, ঠিক আছে, তুমি সব ব্যবস্থা করো লাবিব, আমি আসছি। ওকে স্যার। তারপর বড় বড় পা ফেলে বেরিয়ে গেল ঘর থেকে। কবি সাহেব ধীরে ধীরে বেসিনের সামনে গিয়ে দাঁড়ালেন। আয়নার দিকে তাকায়। তার চোখ দুটো যেন মায়ার রাজ্য। চোখ দুটো গভীর, শীতল কিন্তু শুষ্ক নয়। তাদের ভেতর লুকিয়ে আছে বহু অপূর্ণ কবিতা, বহু বিনিদ্র রাত। চোখ দুটো অনায়াসে অন্য কোনো মানুষের চোখের ভাষা পড়ে ফেলতে পারে। তার নাক সোজা, সুচালো আর আত্মবিশ্বাসে পরিপূর্ণ, যেন শৈল্পিক নিখুঁত এক রেখা যা মুখের ভারসাম্য ধরে রেখেছে নিঃশব্দে। তার ঠোঁট পাতলা আর গোলাপি, ঘন আর সংযত। উপরে ঠোঁট একটু বাঁকা, যেন মৃদু বিদ্রুপ লুকিয়ে রাখে। তার কপাল প্রশস্ত, মসৃণ, চিন্তার ভাঁজে কালি জমেছে যেন। আলো পড়লে চকচকে লাগে, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায় এখানে দিনরাত পেন ও পেনের জটিল একচটিয়া বসবাস। মুখে তার চাপ দাড়ি রেখাগুলো যেন তার ব্যক্তিত্বের প্রতীক, দীর্ঘ সুগঠিত পুরুষালী। তার আকর্ষণীয় একটি দিক হলো অ্যাডামস অ্যাপল স্পষ্টভাবে ওঠানামা করে যখন তিনি কথা বলেন, যেন প্রতিটি শব্দ তার ভিতর থেকে উঠে আসে। চুল আঁচড়ানো, তবু খোলা, অল্প ঢেউ খেলানো, একটু কপালে পড়ে থাকে ইচ্ছে মতো। মাঝে মাঝে আঙ্গুল চালিয়ে তোলেন সেটা কপাল থেকে, কিন্তু তার যেন অভ্যাসে পরিণত হওয়া এক অনিচ্ছা। তিনি আয়নায় নিজের চোখে চোখ রেখে বললেন, কদিন ছাড় দিয়েছি আর তাতেই আমায় ভুলে গেলে। দ্যাটস নট ফেয়ার। তার গলা নিচু, নরম, কিন্তু এক অদ্ভুত শীতল রেশ বইছিল প্রতিটি শব্দে। মুনবিম। নামটা উচ্চারণ করলেন তিনি, যেন চুমু ছোঁয়াচ্ছে বাতাসে। তুমি আমি আকাশে ওড়ার ডানা দিয়েছি, শুধু এই আশায় সময় মতো সেই ডানাগুলো কেটে নিজের খাঁচায় ফিরিয়ে আনবো। তিনি এগিয়ে গিয়ে আয়নার কিনারা ধরে থেমে গেলেন। আর তুমি তো আমার ভালো মানুষের সুযোগ নিয়ে আমাকে ভুলে যেতে বসেছো। এটা কি মেনে নেওয়া যায় মুনবিম? তার চোখে এখন অদ্ভুত এক দীপ্তি। হঠাৎ মনে হচ্ছিল তার চোখের সামনে শুধু আয়না নয়, বরং সেখানে দেখা যাচ্ছে কোনো এক গোপন জগৎ, যেখানে ভালোবাসা, নিয়ন্ত্রণ আর প্রতিশোধ একই সাথে নিঃশ্বাস নিচ্ছে। ঘরের বাতাস ভারী হয়ে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে কবি সাহেব ধীরে ধীরে চোখ বন্ধ করে কিছু একটা গুনগুন করতে থাকেন। গলা স্বর নরম কিন্তু ব্যথা ভেজা। সেই গুনগুনানি একসময় গানে রূপ নেয়। সে যে এখন আমায় ভালোবাসে না, জোনাকি গায়ে ফিস ফিস হাওয়া দিয়ে যাইছিস, তাতে আমার কিছু যায় আসে না। সে যে এখন আমায় ভালোবাসে না। গানের শেষ লাইনে গলা কেঁপে ওঠে, তিনি থেমে যান। আয়নায় নিজেকে দেখেন, চোখে একরাশ অভিমান, একটুখানি রাগ আর অনেকখানি অপেক্ষা। তারপর হাত মুখে পানি ছিটা দেন। আচরণে কোনো ব্যস্ততা নেই, যেন প্রতি অঙ্গভঙ্গিতেই ব্যক্তিত্ব ঝরে পড়ে। পরনে সাদা শার্ট, তার উপর কালো ব্লেজার। হাত দিয়ে সামান্য চুল ঠিক করেন। মুখে আবার সেই আত্মবিশ্বাসের রহস্যময় হাসি ফিরিয়ে আনেন। হলঘরে একটানা কথাবার্তা চলছিল। কেউ হালকা হাসছিল, কেউ নিঃশব্দে ফোন স্ক্রল করছিল, কেউ বা আবার চোখে মুখে বিরক্তির ছাপ নিয়ে ঘড়ি দেখছিল। ঠিক তখনই দরজা খুলে গেল মৃদু শব্দে, কিন্তু যেন সবার হৃদয়ে ঘণ্টা বাজিয়ে। প্রথমে ঢুকলো লাবিব, চোখে গম্ভীরতা, পরনে নিখুঁত ফর্মাল পোশাক। পেছনে সে হালকা মাথা ঝুঁকিয়ে দাঁড়ালো। তার পেছনেই এলেন কবি সাহেব। ঘরটা মুহূর্তে নিস্তব্ধ।
যেন বাতাস থেমে গেল, কথা থেমে গেল, নিঃশ্বাস থেমে উঠল কারো কারো। সবার চোখে এক অনুভূতির ঝলক, ভয়, সম্মান আর বিস্ময়। তার উপস্থিতি যেন এক অদৃশ্য চাপে মাটির ওপর কাঁপন তুলে দিল। তিনি ধীরে পা ফেলছিলেন, মাথা সোজা, চোখ দুটি সামনের দিকে স্থির, যেন সব জেনে বুঝেই এগোচ্ছেন। তার হাবভাব বোঝা কারো সাধ্য নেই, তবে সেই নিস্তব্ধতা ভয়ঙ্কর। কারোর মুখে শব্দ নেই। চেয়ারে বসে থাকা মানুষগুলো হঠাৎ যেন দাঁড়িয়ে যায়, আর কবি সাহেব ধীর পায়ে সামনে এসে নিজের নির্দিষ্ট চেয়ারে বসে বললেন। হাতের ইশারায় সবাইকে বসতে বলল, তারপর লাবিবকে বলল, মিটিং স্টার্ট নাও। কবি সাহেব টেবিলের মাথায় বসেছিলেন নিঃশব্দে, চোখ দুটি একেবারে সবার মুখের ওপর ছায়া ফেলে যাচ্ছিল। সবাই নতুন প্রজেক্ট নিয়ে মিটিংয়ে ব্যস্ত। লাবিব হঠাৎ কবি সাহেবের কানে কিছু একটা বলল, কিন্তু হঠাৎ কবি সাহেব চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, তার কণ্ঠে বজ্রের ঝাঁজ। মিস্টার রফিক, শুনলাম আপনি আমার পেছনে আমার শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছেন। কথাটা কি সত্য? ঘরটা এক লহমায় জমে গেল বরফে। রফিক সাহেব, যিনি একটু আগে হালকা হেসে কথা বলছিলেন পাশের সহকর্মীর সঙ্গে, হঠাৎ তার গলা শুকিয়ে গেল, গাল বেয়ে ঘাম পড়তে শুরু করলো। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু পা কাঁপছে। রফিক সাহেবকে ভয় পেতে দেখে কবি সাহেব কৌতুকের সাথে বললেন, বুঝলেন তো রফিক সাহেব, আমি কিন্তু প্রতিশোধ নিই না, আমি শুধু অপেক্ষা করি। ভুলটা যেন নিজেই দরজা খুলে বলে ভেতরে আসবো, আর তখন আমি শুধু হেসে বলি, তুমি তো দেরি করে ফেললে, চা ঠান্ডা হয়ে গেছে। কবি সাহেবের কথা শুনে অন্যদিকে ঘুরে হাসে, কারণ সে জানে এখন কি হতে চলেছে। না না স্যার, আমি কথার মাঝে জিভ ভিজিয়ে যাচ্ছে। সাহস করে কবি সাহেবের দিকে এগিয়ে এসে তার পা জড়িয়ে ধরলেন তিনি। স্যার, আমায় মাফ করে দিন, আমি ভুল করেছি। একবারের জন্য সুযোগ দিন। আমার পরিবার আছে, বাচ্চারা আছে, আমি জীবনে আর এমন কিছু করব না। তার গলায় কাঁপুনি, চোখে জল, ভয়ে কাঁপছে সে, চোখে মুখে হতাশা আর কাকুতি মিনতি। কবি সাহেব অবাক হয়ে নিচের দিকে তাকালেন, তারপর নাটকীয় ভঙ্গিতে মুখ কুঁচকে বললেন, আরে আরে, কি করছেন? মেয়ে মানুষের মতো এভাবে ধরাধরি করছেন কেন রফিক সাহেব? এই শুনুন, আমি জানি আমি হ্যান্ডসাম, তাই বলে সুযোগের সদ্ব্যবহার করে আপনি আমাকে টাচ করবেন? আমাকে টাচ করার অনুমতি শুধু আমি আমার বউকেই দিই। আর এখন আপনি আমার পা ধরে নাটক করছেন মানে কি? আপনার চরিত্র নিয়ে তো আমি চিন্তায় পড়ে গেলাম। এই, আপনি তো আবার আমার প্রেমে টেমে পড়ে যাননি তো? ইস, এই হ্যান্ডসাম হয়েও যে কি বিপদে আছি, সবাই এসে আমার বউয়ের হকে নজর দিচ্ছে। ও, আমি তো এখনো বিয়েই করিনি, তবে ভেবে দেখি একটা অর্থে সেটাই বোধহয় আমার ভাগ্য। ভাবুন তো, যদি আমার বউ থাকতো আর সে যদি আপনাকে আমাকে এভাবে স্পর্শ করতে দেখতো, তখন তো ও ভাবতো আমার বর নিশ্চয়ই এই ভদ্রলোকের সাথে পরকীয়া করছে। আর পরিণতি, বউটা রেগে গিয়ে ঠাস করে একটা ডিভোর্সের কাগজ আমার মুখে ছুঁড়ে দিয়ে চলে যেত। তারপর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতাম, নিঃসহায় এতিমের মতো। আচ্ছা বলুন তো, তখন কি আপনি আমার বউয়ের দায়িত্ব নিতেন? হ্যাঁ, সকালে গরম চা, দুপুরে ভুনা খিচুড়ি, আর রাতে আমার ঘুম না আসা পর্যন্ত গল্প সব করতেন তো? না না, রিস্ক নেওয়া যাবে না, আপনাকে নিয়ে প্রবলেম হতেই পারে। তাই এক কাজ করি, আপনাকেই টপকে দিই। মানে আপনি থাকবেন না, তাহলেই না আমার সংসারটা বেঁচে যাবে। না আপনি থাকবেন, না আমার ঘর ভাঙার সম্ভাবনা থাকবে। আমি বউয়ের ক্ষেত্রে কোনো রিস্ক নিতে পারবো না, তাই টপকেই দিই। ঘর থাকবে, শান্তিও থাকবে, আপনি না থাকলেই মঙ্গল। ঘর জুড়ে নিস্তব্ধতা, যেন বাতাসও থেমে গেছে কবি সাহেবের চোখের দৃষ্টিতে। সবাই ভয়ে জড়সড় হয়ে আছে, কারণ তারা জানে এখন কি হতে চলেছে। এমন সিরিয়াস মুহূর্তেও কবি সাহেবের এমন কথা শুনে কেউ কেউ নিজেদের হাসি আটকে রাখতে পারছে না। কবি সাহেব আহাজারি করে বলছে, স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। কবি সাহেব ধীরে ধীরে নিচু হয়ে রফিক সাহেবের মুখের সামনে এসে বললেন, একদম থমথমে গলায়, ভুল? ভুল মানুষ হঠাৎ করে করে না রফিক সাহেব, এই ভুলটা ধীরে ধীরে গড়ে তোলে। বিশ্বাস ভাঙার মতো ভুল একদিনে হয় না। আপনি সময় নিয়ে প্রস্তুতি নিয়েছেন, তাই তো? স্যার, আমি ভুল। রফিক সাহেব হাউমাউ করে উঠে দাঁড়িয়ে, ভয়ে রীতিমতো তার হাত পা কাঁপছে।
সে বুঝতে পারছে তার মৃত্যুর সময় ধর্নি এসেছে, ভয়ে প্যান্ট খারাপ করে ফেলেছে। কবি সাহেব হঠাৎ হেসে উঠলেন, একটা ঠান্ডা গা শিউরে ওঠা হাসি। ভয়? একবার পিছিয়ে গিয়ে বলল, আপনার ভয় পাওয়ার সময় এখনও আসেনি মিস্টার রফিক। কবি সাহেব হাতের কলমটা বের করলেন, একটা কালো ধাতব পেন। খুব সাধারণ মনে হলো, তার ওজন যেন অন্যরকম ভার বহন করে। ঘুরে ঘুরে রফিক সাহেবের পাশ দিয়ে হাঁটছেন যেন যেন শিকারী একটা দুর্বল হরিণকে চারিদিক থেকে পরখ করছে। তারপর আচমকা থেমে গেলেন রফিকের পাশে দাঁড়িয়ে, চোখে দগদগে আগুন, মুখে ঠান্ডা হাসি। আপনি জানেন বিশ্বাসঘাতকদের জন্য আমার একটা উপহার থাকে, সাইন চিহ্ন রেখে দেই আমি, যেন মনে থাকে কার সাথে বিশ্বাসঘাতকতা করতে চেয়েছিল। এই বলে কাঁধ থেকে হাত নামি কলমটা ধীরে ধীরে ঠেসে দিল রফিক সাহেবের বুকে, ঠিক বাম পাশে। রফিক চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। ঘরটা গম গম করে উঠল। ঘুমন্ত দানব যেন এক মুহূর্তে জেগে উঠল। রফিক দুলে পড়ে গেল মেঝেতে। কেউ দৌড়ে এগিয়ে এলো না। কবি সাহেব চোখ মুছল রুমালের কোণে, হেঁটে গেল সামনে রাখা চেয়ারে, বসে গম্ভীর গলায় বলেন, আসুন এখন মিটিং শুরু করা যাক। সময় বাঁচান, কেউ যদি বেরিয়ে যেতে চায় এখনই সুযোগ। ঘরে কেবল নিঃশ্বাস ফেলার শব্দ। সবাই ভয়ে কাঁপছে, কারো মুখে কোনো রানী। সবাই তাড়াহুড়ো করে যে যার জায়গায় গিয়ে বসে পড়ে। জানের মায়া সবারই আছে। ঘরটা তখনও নিস্তব্ধ। রফিক সাহেবের মৃতদেহকে দুজন টানতে টানতে বের করে নিচ্ছে, আর চারপাশে সবাই নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। কবি সাহেব চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, একবার হাত দিয়ে কোটের ভাঁজটা ঠিক করে বললেন, কি হলো, মুখের ভাষা হারিয়ে ফেললেন নাকি আপনারা? বিশ্বাস ভাঙলে গায়েও আঁচ পড়ে। সবাই নিঃশব্দে তাকিয়ে। হঠাৎ কবি সাহেব একটু ঝুঁকে বলে, চিন্তা করবেন না, আজকের কোটাটা কালো, রংটা ধরবে না। তার ঠোঁটের একপাশে টেনে তোলা এক ঠান্ডা হাসি। তারপর গম্ভীরভাবে ঘাড় ঘুরিয়ে বললেন, লাবিব, শুরু করো, বেশি সময় নেই, রাত বাড়ছে। লাবিব সঙ্গে সঙ্গে সামনে এসে প্রজেক্টরে সুইচ অন করলো এবং মিটিং শুরু হয়ে গেল। 2 ঘন্টা পর মিটিং শেষ। কবি সাহেব উঠে দাঁড়ালেন, চুলে হাত বুলিয়ে, পকেটে হাত দিয়ে এগোচ্ছেন দরজার দিকে। ঠিক তখন পেছন থেকে একজন সাহস করে বলে উঠল, মিস্টার শিকদার, আশা করেছেন এই প্রজেক্টে আমাদের প্রফিট ভালোই হবে। কবি সাহেব থামলেন, কিন্তু পেছন ঘুরলেন না। তিনি সামনের দিকে তাকিয়ে বলেন, সেটা আপনাদের কাজের ওপর ডিপেন্ড করছে। প্রফিট ভালো হলে তো ভালো, আর যদি ব্যর্থ হন তাহলে শুধু প্রফিট না, প্রস্থানের পথটাও নিজেরাই তৈরি করে রাখবেন। তারপর কোনো উত্তরের অপেক্ষা না করেই হনহনিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেলেন। তার পেছনে কেবল একটা শব্দ বাজছিল সবার মনে, এই লোকটা মানুষ তো নাকি গিরগিটি? মিনিটে মিনিটে রং পাল্টায়, চোখের পলকে একটা মানুষকে খুন করে ফেললো, আবার সেই ঘরেই বসে মিটিং করলো। একটা নতুন দিনের সূচনা। রোদের কোমল আলো জানালার ফাঁক গলে ঢুকছে, কাছে লেগে যেন সোনা ঝরছে। বাতাসে ছিল কফির মিষ্টি ঘ্রাণ আর বিদায়ের এক হালকা দমক। 3 দিনের ট্যুর শেষে আজ সবাই বাড়ি ফিরেছে। একসাথে কাটানো মুহূর্তগুলো যেন চোখের পাতায় আটকে আছে, কিন্তু ব্যাগগুলো গুছিয়ে নেবার সময় এসে গেছে। ঘর জুড়ে হালকা গুঞ্জন, কে কোথায় কী রেখে এসছে, কে কোনটা ভুলে যাবে না তো, তা নিয়ে শেষ মুহূর্তের হাঁকডাক। কেউ চুপচাপ বসে হাতের মুঠোয় ধরে আছে শেষ স্মৃতি, কেউ আবার ব্যস্ত হইচই, যেন মনটা বিদায়ের ভার বুঝতে চায় না। নাস্তার টেবিলে চায়ের কাপ আর হাসি রেশ এখনও বাতাসে ভাসছে। কারো ব্যাগে গুজে রাখা আছে শ্যাম্পু, কারো টুথব্রাশ পড়ে আছে বাথরুমে। তবু হুড়াহুড়ি চলছে, যেন সময় আর চায় না অপেক্ষা করতে। দরজার সামনে দাঁড়িয়ে এক একে সবাই বিদায় জানাচ্ছে হাসি মুখে। কেউ বলছে আবার আসবো, আর কারো মুখে নিঃশব্দে জমে থাকা আবেগ। এই কয়েকটা দিনে গড়ে ওঠা এক অদ্ভুত বন্ধন যেন। সকাল 10টায় এই বিদায়ের ঘণ্টা হয়ে থাকলো এক টুকরো মিষ্টি স্মৃতি, যা ঠিক করে দেওয়া যায় না, শুধু অনুভব করা যায়। বাসটা ঠিক 10টা 20-এ ছেড়ে দিয়েছে। জানালার পাশে বসে আছে চুমকি। মাঝে মাঝে চোখে পড়ছে পেছনে ফেলে আসা স্মৃতিগুলো, যেখানে একটু আগেও ছিল হাসি, খুনসুটি আর হৃদয়ের আলতো স্পর্শ। আর ঠিক সেই মুহূর্তেই রাহি আর মেহরিন তো আসে। কাল এত বড় একটা কাণ্ড হওয়ার পর চুপ থাকার মেয়ে ওরা না।
চুমকি দুপাশে বসে তারা শুরু করেছে খোঁচাখুচি। চুমকি আপু, সেই যে ভালোবাসি বলার সময় তোর মুখটা দেখে আমার তো মনে হচ্ছিল তুই মাটিতে গলে পড়বি। আরে না 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 রাহি, চুমকি তখন মনে মনে ঠিক এই গানটা গাইতেছিল। কব মম্মি ড্যাডি মেরি তু পটাएगा लेके बैंड बाजा मेरे घर आएगा कब तक मुझे ऐसे ही मुझे घुमाएगा तू बत बढ़ा तो सही। মেহরিন আরেক ধাপ বাড়ায়, মুখে নকল প্রেমিকের অভিব্যক্তি এনে। চুমকি হঠাৎ মুখ ফিরিয়ে বলে, তোরা থামবি? কিন্তু গালটা লাল হয়ে গেছে, চোখের কোণে এক টুকরো হাসিও লুকাতে পারেনি। এই চুমকি আপু, বল না কবে বিয়ে করছিস প্লিজ, আমারই গায়ে হলুদের গান ঠিক করব। রাহি হাসতে হাসতে বলে, আর মেহরিন বলে, না আগে বল পাঞ্জাবিটা কেমন লাগছিল তোমার সন্টু। চুমকি মুখে রাগের ভাব আনলেও সে লজ্জে লুকিয়ে থাকা ভালোবাসার দীপ্তিটুকু ওদের চোখে এড়ায় না। বাসের জানালা দিয়ে হাওয়ার সাথে উঠছিল চুমকির ওড়না, আর পেছনে সিট থেকে ভেসে আসছিল খিলখিল হাসির আওয়াজ। এই সফরটা সত্যি স্মরণীয় হয়ে থাকবেই। বাস থেমেছে ভার্সিটির মূল ফটকের মাঠের সামনে। নামার পরেই যেন আবার একটা ছোটোখাটো উৎসব শুরু হয়ে গেল। কারো ব্যাগ উল্টে পড়েছে, কেউ পানি খুঁজছে, কেউ আবার হাসতে হাসতে আগের রাতের কথা মনে করিয়ে দিচ্ছে। চুমকি, মেহরিন, রাহি তিনজন একসাথে দাঁড়িয়ে গল্প করছে। ওরা মূলত দাঁড়িয়ে আছে রাহির জন্য। রাহি চলে গেলে ওরাও চলে যাবে। হৃদ স্যার মেমেদের সাথে কথা বলছে, তাই রাহি এখনও যেতে পারছে না। হঠাৎ করেই শান্ত একদম সামনে এসে চুপচাপ চুমকির হাতটা ধরল। চোখে অদ্ভুত এক স্থিরতা, কণ্ঠে নরম অথচ দৃঢ় স্বর। আমি চুমকিকে ওর বাসা দিয়ে নামিয়ে দেবো, তোরা সবাই বাড়ি চা। চারপাশটা হঠাৎ একটু স্তব্ধ। রাহি অবাক চোখে চেয়ে থেকে হেসে ফেলল। উফ, কি রোমান্টিক। ঠিক তখনই রাকিব ফোনে কিছু বলে বিদায় জানিয়ে চলে গেল। বা ফোন করেছিল, আমাকে এক্ষুনি ফিরতে হবে, তোমরা ঠিকঠাক পৌঁছেও। তাহলে মেহু আপু, তুই এখন আমার পার্টনার ইন ক্রাইম, চল আমরা একসাথে যাই। মেহরিন একটু হাসল, চোখ গেল শান্তর হাতে ধরা চুমকির হাত। কিছু একটা যেন বুকের ভেতর ধরফর করে উঠল। মনে পড়ে গেল কাল রাতের কথা। সে তা লুকিয়ে পড়ল, চল শেষ যাত্রাটাও দুষ্টুমি দিয়ে রঙিন করি। চুমকি শান্তর দিকে চেয়ে মাথা নিচু করল, আর শান্ত ওর দিকে তাকিয়ে মুগ্ধ গলায় পড়ল, চলো, আজ থেকে তোর গন্তব্যে পৌঁছে তো আমার দায়িত্ব। হৃদ স্যার ম্যামেদের সাথে কথা বলা শেষ করে বের হয়। বিশ্ববিদ্যালয়ের মাঠে তখন অনেকটাই নির্জন, শুধু হালকা হাওয়াটা গাছের পাতে পাতে শব্দ তুলে যাচ্ছে। সে দেখল মেহরিন আর রাহি সামনের দিকে দাঁড়িয়ে হাসি মুখে কিছু একটা নিয়ে কথা বলছে, তবে আশেপাশে কোথাও রাকিব, শান্ত বা চুমকির দেখা নেই। হৃদ একটু ভুরুকুচকে এগিয়ে এলো ওদের দিকে, কিন্তু মেহরিনের হালকা হাসি আর রাহির চঞ্চল ভঙ্গিমা দেখে কিছু বলল না। হঠাৎ যেন তার মনে পড়ে গেল কিছু। মুখে একরকম নরম ভাব ফুটে উঠল, তারপর সে নরম গলেই বলল, রাকিব, শান্ত আর চুমকি? ওরা তো অনেক আগেই চলে গেছে দা ভাই। শান্ত ভাইয়া তো চুমকি আপুকে নামিয়ে দেবে, রাকিব ভাইয়া বাসা থেকে কল করেছিল তাই সেও চলে গেছে। হৃদ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর এক দৃষ্টিতে মেহরিনের দিকে তাকালো, যেন অনেক কিছু বুঝে ফেলার চেষ্টা করছে। মেহরিন একটু অস্বস্তিতে পড়ে গেল, চোখ নামিয়ে ফেলো। রাহি একটু মিষ্টি মুখ করে বলল, দাদা ভাই চলো না, আমার তো পায়ে ব্যথা হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার কথায় হৃদ হালকা হাসলো, মাথা নেড়ে বলল। চলতেই ওরা গাড়িতে উঠল। হৃদ ড্রাইভ করছে, রাহি আর মেহরিন পেছনের ছিটে। রাহি শুরু করলো তার চিরচেনা বকবক। চুমকি, শান্ত, রাকিবের হুটোপুটি আর মেহরিনের নাকি সবার প্রিয় হয়ে ওঠার রহস্য। মেহরিন হেসে হেসে শুনছে, মাঝে মাঝে চোখ বড় করে তাকাচ্ছে রাহির দিকে, যেন বলছে আর কিছু বলেই দেখ শুধু। এই ভাগে হৃদ মাঝে মধ্যে ভিউ মিররে তাকাচ্ছে, আর তার দৃষ্টি আটকে যাচ্ছে মেহরিনের চুপচাপ নরম হাসি মাখা মুখে। রাহি হঠাৎ থেমে গিয়ে খুশি গলায় বলে উঠল, আরে আরে দাদা ভাই, এই যে আপনি বারবার পেছনে তাকাচ্ছেন, কি ব্যাপার? কাউকে কি আজ খুব সুন্দর লাগছে নাকি? উফ, লজ্জাতে দুজনেরই কম না? আমি বুঝি না, আমি নাকি ছোট? চুপ কর বোন,
আর কিছু বলিস না। তার চোখ হৃদের দিকে, কারণ বুঝে নিচ্ছে সে কিছু একটা বলবে। হৃদ আস্তে কিন্তু গম্ভীর গলায় বলে উঠল, রাহি, বিহেভ ইয়োরসেলফ। তুমি আজকাল খুব বেশি কথা বলছো। ওকে ওকে, কিছু বলবো না আর। তারপর 2 সেকেন্ড চুপ থেকে মুখ টিপে হেসে বলে, শুধু একটা ছন্দ বলবো, সন্ধ্যা উপহার। গাড়ির চাকা ঘুরছে ধীরে, দাদা ভাই তাকাই প্রেমের নীড়ে, মেহু আপু লাজে মুখ ঢাকে, রাহির কথা লজ্জায় আগুন জ্বলে পাকে। গাড়ির ভেতর হঠাৎ এক মুহূর্তে নীরবতা, তারপর হৃদ কেসে ওঠে, তারপর হালকা হাসি চেপে জানালার দিকে তাকিয়ে থাকে, আর মেহেরিন লজ্জায় মুখ ঢেকে ফেলে। রাহি, থামবি? আমি তো কিছুই বলি নাই, শুধু ছন্দ পড়ছিলাম। গাড়ি মেহেরিনদের বাসার সামনে থামে। মেহেরিন দরজা খুলে নামতে যাবে, এমন সময় রাহি তার কানের কাছে মুখ বাড়িয়ে হালকা গলায় ফিসফিসিয়ে বলে, তুই যদি আমার ভাবি হোস খারাপ হতো না, বুঝলি? ওই কথাটা শুনে মেহেরিন থমকে যায়, চোখ বড় বড় হয়ে তাকায় রাহির দিকে, তারপর এক লাফে নেমে পড়ে গাড়ি থেকে। মুখ লাল হয়ে গেছে লজ্জায়, পেছন ফিরে না তাকিয়ে গেটের দিকে হাঁটতে থাকে। যাওয়ার সময় একবার চোখ রাঙিয়ে দেয় রাহির দিকে। রাহি হেসে লুটোপুটি খায় আর বলে ওঠে, এই মেয়েটা এমন লজ্জা পায় কেন রে? হৃদ তখন সবটাই শুনলো, ভান করে যেন কিছুই শোনেনি। চোখ নামিয়ে ড্যাশবোর্ডে তাকিয়ে থাকে, কিন্তু ঠোঁটের কোণে যে এক চিলতে হাসি, সেটা আর লুকানো যায় না। মেহেরিন বাসায় ফিরে দরজা খুলে সোজা নিজের রুমে ঢুকে যায়। মায়ের প্রশ্নের উত্তর দিয়ে শুধু বলেছিল, একটু পরে কথা বলি মা। তারপর ফ্রেশ হয়ে নরম বিছানায় গা এলিয়ে দেয়। 3 দিনের ট্যুর আর সব উল্টাপাল্টা অনুভূতির মাঝে সে একরকম ক্লান্ত। চোখ বুঝতে যেন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে হৃদার রাহি এসে পৌঁছায় তালুকদার ভিলাতে। গাড়ি ঢুকতেই দারোয়ান সালাম দেয়, হৃদ শুধু মাথা নেড়ে সাড়া দেয়। রাহি তো একেবারে গলগল করে ভেতরে ঢুকে পড়ে। ড্রয়িং রুমে প্রবেশ করতে দেখতে পাই সবাই সেখানে বসে আছে। রেদওয়ান তালুকদার, সাবিয়া তালুকদার, জাফর তালুকদার, শামিমা তালুকদার, মিলি, রামিম, এমনকি ছোট আইব পর্যন্ত সবাই উপস্থিত। রাহি হঠাৎ বলে উঠল, আরে এত জটলা কিসের? আবার কি বিয়ে শাদি টাদি কিছু প্ল্যান হয়েছে নাকি? রাহিকে দেখে সাবিয়া তালুকদার খুব খুশি হয়। উনি বলেন, এসেই ভাদ্রমা শুরু করে দিয়েছ, চুপচাপ এখানে এসে বসো। রাহি ভদ্র মেয়ের মতো গিয়ে বসে পড়ে। তালুকদার ভিলার ড্রয়িং রুমে আজ একটু অন্যরকম ব্যস্ততা। সাজানো গোছানো রুমের পরিবেশে হালকা একটা উত্তেজনার ছাপ। সবাই একসাথে বসে আছে। রেদওয়ান তালুকদারের সামনে চোপে গম্ভীর ভঙ্গিতে, পাশে সাবিয়া তালুকদার, জাফর তালুকদার আর শামিমা তালুকদার এক পাশে, আর বাকিরা ছড়িয়ে ছিটিয়ে। মিলে এক কোণে একটু নিচু হয়ে বসে আছে, লাজুক মুখে চোখ নামিয়ে রেখেছে। রাহি ফিসফিস করে রামিমকে জিজ্ঞেস করলো, এই কি রে, সবাই এমন করে বসে আছে কেন? কেউ মারা গেছে নাকি বিয়ে ঠিক হয়েছে? বিয়ে। বড় বাবার ফ্রেন্ড এসেছিলেন, মিলিকে দেখে পছন্দ করে ফেলেছেন, আর আজকে নাকি বিয়ের দিন ঠিক করে গেছেন, সামনের মাসের 12 তারিখ। কি বলিস, এত তাড়াতাড়ি? আপু তো এখনো স্টাডি করছে। এই সময় হৃদ রুমে ঢুকে। রাহি তো সরাসরি চেঁচিয়ে উঠল, বাবারে, বিয়ে বিয়ে গন্ধ পাচ্ছি। মিলি আপু লাজুক হয়ে বসে আছেন মানে নিশ্চিত কিছু একটা হয়েছে। দা ভাই, তুমিও কি পাচ্ছ? কি ধরিবাস মেয়ে রে বাবা, মাত্রই বললাম আমি বিয়ের কথা, আর কি নাটকটায় না করলেও নাকি গন্ধ পাচ্ছে চাপাবাজ। রেদওয়ান তালুকদার তখন মুখ তুলে বলে উঠলেন, রাহি, চুপচাপ বসো, বড়দের আলোচনা হচ্ছে। কিন্তু সাবিয়া তালুকদার হাসি মুখে বলে ফেলেন, আসলে তোর বাবার কলেজ ফ্রেন্ড মিস্টার সাইম তার ছেলে শাফিনকে নিয়ে এসেছেন। মিলিকে দেখে ভালো লেগেছে, মিলি মাও রাজি, তাই আমরা ভেবে দেখেই সামনের মাসে 12 তারিখ বিয়ের দিন ঠিক করে ফেলেছি। মিলির মুখে হালকা লজ্জা। রাহি ফিসফিসিয়ে বলে, ও মা, এবার তো দুলা ভাইরে একটু দেখা যায় নাকি? তবে একটা সমস্যা আছে, আমার গিফটের লিস্ট অনেক বড় হবে, আগেই বলে দিলাম। হাসি রোল পড়ে যায় ঘর জুড়ে। মিষ্টি উত্তেজনা, উষ্ণ ভালোবাসায় ভরা এক সন্ধ্যা। আর সেই সন্ধ্যার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে মিলি, তার জীবনের নতুন অধ্যায়ের দরজায়। সবার মুখে একটাই আলোচনা, মিলির বিয়ে। এর মধ্যে রেদওয়ান তালুকদার হৃদকে ইশারায় ডাকলেন ড্রয়িং রুমের কর্নারে। হৃদ এগিয়ে যেতেই বাবা নিচু গলায় বলেন, রিত, তুমি এতক্ষণ বুঝেই গেছো, আমরা একটা প্রস্তাব পেয়েছি মিলির জন্য।
শাফিন নাম, আমার ক্লাসমেটের সাইমের ছেলে, লন্ডনে থাকে, ভালো চাকরি করে, ব্যবহারে ভদ্র শিক্ষিত ছেলেটা। হৃদ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো বাবার দিকে, এরপর ধীরে গলা নামিয়ে বলল, বাবা, আপনি আর চাচা মিলেই তো এই পরিবারের চালিকা শক্তি। আপনারা যা ভালো বুঝেন সেটাই করুন। আমি বিশ্বাস করি আপনারা ভুল কিছু করবেন না। তবে মিলি কি রাজি? সংসার ও করবে, আমরা না। প্রথমে ওর সম্মতি নিন, ওর ইচ্ছেটা গুরুত্বপূর্ণ। এটাই চেয়েছিলাম শুনতে। তুমি বাকি ভাই বোনদের মতো আবেগে নয়, বাস্তবতা দিয়ে ভাবো। আই অ্যাম প্রাউড অফ ইউ মাই বয়। আমি বড় ছেলে বাবা, দায়িত্ব না নিলে কে নেবে? তবে বিয়ে মানে শুধু সম্পর্ক না, মানিয়ে নেওয়ার লড়াই। মিলি যদি তৈরি থাকে, আমরা সবাই রাজি। আমার কাছে এসব কিছুর ঊর্ধ্বে আমার বোনেরা। ঘরের পরিবেশটা ধীরে ধীরে হালকা হয়ে আসছে, সবার মুখে এখন এক ধরনের প্রশান্তি। ঠিক তখনই হৃদ একটু এগিয়ে এসে বলে, আব্বু, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও। আরে তোমরা তো ট্যুর থেকে সোজা এসেছো, একটু রেস্ট নাও। রাহি, তুমিও যাও, ফ্রেশ হয়ে নাও। আমি চা পাঠাচ্ছি রুমে। ওকে মাদার বাংলাদেশ। হৃদ সিঁড়ি পেয়ে উপরে উঠছিল, পেছন থেকে রাহি খানিকটা জোরে বলে ওঠে, এটা কিন্তু ঠিক না। মিলিয়াপুর বিয়েটা ঠিক হয়ে যাচ্ছে, আর আমাদের দাদা ভাইয়ের ব্যাপারে কেউ কিচ্ছু ভাবছে না। সবার মুখে চাপা হাসি, কেউ চোখে চোখে ইশারা করে। রাহি থামে না। এই বাড়িতে দাদা ভাইয়ের সাথে একেবারে অবিচার হচ্ছে। ওনার বিয়েটা কবে হবে শুনি? হৃদ সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে পেছন ফিরে কড়া চোখে তাকায়। রাহি, বিহেভ ইউরসেলফ। আহা, একটু মজা করলাম। তার আগে হৃদ আর কিছু না বলে সোজা উপরে উঠে যায়, আর রাহি নিজের কান চেপে এক দৌড়ে নিজের রুমে ঢুকে যায়। উফ, এই বাড়িতে আমার কোনো মূল্যই নেই। যার জন্য চুরি করি সেই বলে চোর। নিজেই তো মুখ ফুটে বিয়ের কথা বলতে পারবে না। আমি সাহায্য করছিলাম, কই একটু ধন্যবাদ দিবে, তা না বকছে। এই ভাইটারে নিয়ে আর পারি না। সবার মুখে হাসি, রাহির দুষ্টুমি আর হৃদের গাম্ভীর্য মিলে মুহূর্তটা হয়ে থাকে দারুণ স্মরণীয়। রাত ৮টা, সন্ধ্যার আধার কেটে আসছে চাঁদের হালকা আলো, আর শিকদার বাড়ির আঙ্গিনায় ছড়িয়ে পড়েছে এক মিষ্টি নীরবতা। বাড়ির বাইরে নেম প্লেটটি সূর্যের শেষ রশ্মির মতো আলোকিত হয়ে সোনালি রঙে জ্বলছে। শিকদার বাড়ি যেন অভ্যাগতকে জানিয়ে দেয়, এখানে আসে এক শিল্পী, এক কবি আর এক সৃষ্টির জগৎ। বাড়ির প্রবেশপথটি প্রশস্ত দরজা পেরিয়ে এক খোলা পথ এসে পৌঁছায় সুন্দর সাজানো বাগানে। এখানে গাছের সঙ্গে ফুলের ভিড়ে যেন কোনো আলাদা রহস্য লুকিয়ে আছে। হরেক রকমের ফুলের গাছ সাজানো, গোলাপের মিষ্টি গন্ধ আর লেবু ফুলের শুকনো মিষ্টি সুবাস মিশে এক স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করেছে। এখানে প্রায় রাতে ভেসে আসে মধুর সুর, পাখিরা নিজেদের গানে সুর তুলে গান গায়, যেন রাতের এই নীরবতা শুধু তাদের জন্য। বাগান থেকে সোজা সিঁড়ি উঠে যায় বাড়ির ছাদে, বাগান থেকে সোজা সিঁড়ি বেয়ে উঠে যায় বাড়ির পেছনে। এক পাশ দিয়ে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি ফুটপাত, আর অন্য পাশে ঝাড়বাতি, যেগুলো গভীর রাতে রাস্তায় লাল নীল আলোয় আলোড়ন সৃষ্টি করে। এ যেন এক স্বপ্নপুরী, যেখানে প্রতিটি পদক্ষেপ মনে হয় জীবনের একটা নতুন অধ্যায়। বাড়ির ভিতরে আসামাত্রই ছড়িয়ে পড়ে আধুনিকতার আর অভিজ্ঞান। সোজা দীর্ঘ করিডর, কাছে চমৎকার ডিজাইনের এক বিশাল ড্রয়িং রুম, যেখানে লাউঞ্জ চেয়ার এবং উজ্জ্বল সোফা রয়েছে। প্রাচীন এবং আধুনিক জিনিসের এক মিশ্রণে সাজানো। পুরনো সিলভার টেবিল থেকে আধুনিক আর্টওয়ার্কস পর্যন্ত সব কিছুই এখানে থাকে যেন এক কবিতার মতো, যা একে অপরকে সমর্থন করে। এদিকে বাড়ির এক কোণে সোনালি রঙের বাতি ঝলমল করছে, যেখানে কবি সাহেব নিজস্ব শৈলীতে সাজানো লেখা ডেস্ক এবং বইয়ের তাক। সারা দেওয়াল জুড়ে আছে কিছু পেন্টিং, যতটুকু আধুনিক ততটুকু ঐতিহ্যবাহী। সাদা রঙের দেওয়ালে একেবারে আধুনিক এবং ফাইন আর্টের সংমিশ্রণ, সঙ্গে সঙ্গেই যন্ত্র মিউজিকের পলয়িত সুরের ব্যবস্থা, যেন মনে হয় কবি সাহেব প্রতিটি শ্বাসে সৃষ্টিশীলতার আগুন জ্বালাচ্ছেন। বাড়ির এক কোণে রয়েছে বিশাল একটা কাচের জানালা, যা থেকে পুরো বাগান এবং তার স্নিগ্ধ রূপ দেখা যায়। রাতের বেলা এখানে বসে থাকার আনন্দই অন্যরকম, যখন চাঁদের আলো গাছের পাতায় ছড়িয়ে পড়ছে
আর সেই আলোয় ছটফট করছে একদম নীরবতা। মাঝে মাঝে কপালে হালকা ঠান্ডা বাতাস লাগে আর মনে হয় জীবন নিজেই এক কবিতা হয়ে যাচ্ছে। নিজের রুমের বেলকনিতে একা দাঁড়িয়ে আছে কবি সাহেব। চারপাশ নিস্তব্ধ, শুধু পাতার ফাঁকে ফাঁকে হাওয়া খেলা করে আর দূর থেকে মৃদু ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসে। রাজ শিকদার, যার নামে কাঁপে সভা কক্ষ, থেমে যায় কণ্ঠ। সেই রাজ এখন চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ দুটি গভীর, তীক্ষ্ণ আর স্থির, যেন কোনো অজানা প্রশ্নে ডুবে আছে সে। মনে চলছে নিজের শত্রুদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার পরিকল্পনা। ঠিক তখনই নরম পায়ের শব্দে পেছন থেকে এগিয়ে এসে দাঁড়ায় এক নারী, পরনে স্নিগ্ধ ও মার্জিত ঘরোয়া পোশাক, হাতে ধোয়া ওঠা কফির মগ। রাজের স্থির হয়ে দাঁড়িয়ে থাকা ভঙ্গিটা দেখে হালকা হাসলেন তিনি, তারপর মৃদুস্বরে ডাকলেন, রাজ বাবা, তোমার কফি। রাজ একটু চমকে ঘুরে তাকায়, চেহারায় এক ধরনের শান্তি নেমে আসে। ইনি মেহরিনের কবি সাহেব, তার নাম রাজ শিকদার। আর যিনি তাকে কফি এগিয়ে দিচ্ছেন তিনি তার অত্যন্ত প্রিয় একজন মানুষ, তার মামি রূপা বেগম, যাকে রাজ মামুনি বলে ডাকে। নিজের সন্তানের মতো আগলে রেখেছেন তিনি রাজকে। রাজ কফির মগটা হাতে নিলেন, চোখে মুখে ভেসে উঠল অদ্ভুত এক প্রশান্তি আর গোপন কিছু ভাবনার ছায়া। বেলকনির আধো আলো আধারিতে তখন শুধু শোনা গেল মামুনির মায়াবতী কণ্ঠ, আজকাল তুমি অনেক চুপচাপ রাজ। কে যেন মন চুরি করে নিয়েছে আমার রাজ বাবার, তাই না? মামুনি, মন তো কবে সে নিয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা তাকে এনে তোমার সামনে দাঁড় করাবো বলে। মামুনি কফির মগটা রাজের হাতে দিয়ে তার পাশে এসে দাঁড়ালেন, তারপর হালকা গলায় বলেন, আচ্ছা, তুমি কবে ওকে প্রথম দেখেছিলে বলো তো? আচ্ছা মামুনি, এই প্রশ্নটা আর কতদিন করবে বলো তো? তুমি না দিন দিন বেশরম হয়ে যাচ্ছ। ছেলের প্রেম কাহিনী শুনতে চাও? শুনতে ভালো লাগে তো, নিজের চোখে না দেখে শুধু শুনেই আমি অনেকখানি চিনে গেছি। আর আমি হলাম আধুনিক মা, বুঝলে? রাজ চোখ বন্ধ করে এক মুহূর্ত কল্পনায় মেহরিনকে মনে করল, তারপর মগটা ঠোঁটে ছুঁয়ে বলল, মামুনি, তোমার মনে আছে আমি যেদিন প্রথম বাংলাদেশে ফিরি, ওই দিন আমি লাবিবকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেই মনে আছে। তুমি তো বলেছিলে একটু একা থাকতে চাও। রাজ চোখ শুরু করলো আকাশের তারা ভরা দিকে তাকিয়ে, তারপর গলার স্বরটা একটু নরম করে বলল, সেদিনই তো প্রথম দেখি ওকে। অতীতে ডুব দেয় রাজ, যেদিন প্রথম দেখেছিল মেহরিনকে 3 বছর আগে। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে মিশে যাচ্ছে সাগরের জলে। রোদার লালচে আকাশের মিশরে পুরো কক্সবাজারের সৈকতটাকে মনে হচ্ছিল যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক স্বপ্নলোক। হাওয়া বইছে ধীরে ধীরে, সমুদ্রের ঢেউ এসে পায়ের কাছে আলতো করে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। রাজ শিকদার, বিদেশ ফেরত সেই কবি যুবক, দাঁড়িয়েছিল সৈকতের ধারে। লাবিবের সঙ্গে কোনো এক কথোপকথনে জড়িয়েছিল। লাবিব হচ্ছে রাজের অ্যাসিস্ট্যান্ট, কিন্তু লাবিবের আরেকটা পরিচয় আছে, সেটা হলো লাবিব রাজার মামাতো ভাই। লাবিবের সাথে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল রাজ, কিন্তু হঠাৎই যেন কোনো অদৃশ্য টানে থমকে গেল ওর চোখ। দূরে ঢেউয়ে গা ঘেঁষে দুবন ঝুঁকে পড়ে কিছু কুড়াচ্ছে। এইটা আমারটা, আমি আগে পেয়েছি। আবার শুরু করলে মেহু? আমার ঝিনুকটা নিয়ে গেছো? মেহরিন নামটা তখনও রাজের অজানা, কিন্তু কণ্ঠটা যেন একেবারে গেঁথে গেল মনে। ছোট ছোট হাসির খিলখিল ধ্বনি, চোখের কোণে ঝলমলে এক উচ্ছ্বাস। হাওয়ার পর ভেজা চুলগুলো উড়ে এসে বারবার মুখে পড়ছে, আর সে বিরক্ত মুখে সরিয়ে হাসছে। সেই হাসি যেন ঢেউয়ের চেয়েও মৃদু, অথচ গভীর। তার পাশেই ওর বোন মেহবুবা হালকা রাগী কিন্তু মায়ে ভরা গলায় কথা বলছে, আর ওদের ছোট ভাই মাহির হাসতে হাসতে সেসব মুহূর্ত বন্দি করছে ক্যামেরার ফ্রেমে। আর ঠিক তখনই রাজের মনে হলো সময় যেন দাঁড়িয়ে গেছে। সে অপলক চেয়ে রইল ওই মুখটার দিকে, যে মুখে ছিল দুষ্টামির ছাপ আর চোখে এক ধরনের সরল স্পষ্টতা। রাজের চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল, শুধু পরিষ্কার রয়ে গেল সেই মুখ, সেই চোখের চাউনি আর হাওয়ায় উড়ে যাওয়া কিছু চুল। ও বুঝে গেল
এই মেয়েটির হাসির মাঝেই লুকানো আছে কিছু একটা, যেটাও এতদিন খুঁজে ফিরেছে। রাজ শিকদারের দৃষ্টি তখনও আটকে আছে সৈকতের ধারে দাঁড়ানো সেই মেয়েটির উপর। চোখে যেন এক ধরনের বিস্ময়, বুকের ভেতর হালকা কাঁপুনি, যেন কোনো অজানা পরিচিত কেউ হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে। পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেলেও মেয়েটার হাসির ধ্বনি তার কানে বাজতেই থাকলো। ব্রো, লাবিবের কণ্ঠে টনক নড়ল ওর। আরে ব্রো, কই হারিয়ে গেলে? রাজ ধীরে চোখ সরালো, কিন্তু মনে রয়ে গেল মেয়েটার ছবি। একগাল হেসে বলল, ওই মেয়েটাকে দেখেছিস? লাবিব কৌতূহল ভরে তাকালো। কোন মেয়েটাকে? নীল কামিজ, উড়ন্ত চুল, ঝিনুক কুড়াচ্ছে। ও, সুন্দর তো। আমি ওর নাম জানতে চাই, কোথায় থাকে, কি করে, সবকিছু। ব্রো, তুই কি প্রেমে পড়েছিস নাকি? আমি জানি না এটা প্রেম কিনা, কিন্তু আমি জানি আমি আমার রাজ্যের রানী করতে চাই। ওকে আমার চাই। লাবিব চমকে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। সেই চোখে ছিল কবির ছন্দ আর প্রথম প্রেমে পড়া এক যুবকের পাগল পাড়া কৌতূহল। লাবিবকে হাবলার মতো তাকিয়ে থাকতে দেখে আর রাজ ধমক দিয়ে বলল, এমন বেকুবের মতো তাকিয়ে আছিস কেন স্টুপিড? যেটা বললাম সেটা কর। ঠিক আছে ব্রো, কাজ আমার বুঝে নিলাম। আমি খোঁজ বের করব। মেয়েটার নাম, বাসা, পড়াশোনা ডিটেলস কালকের মধ্যে পেয়ে যাবি। রাজ হালকা হাসলো, চোখ আবার ফিরল সমুদ্রের দিকে, কিন্তু এবারও দৃষ্টি গিয়ে থামল সেই মেয়েটির হাসি মুখে, যেন তরঙ্গের ভেতরেই কোথাও লুকিয়ে আছে ওর নতুন কবিতার সুর। পরের দিন সকাল, লাবিব এসে রাজের হাতে তুলে দিল একটা ফাইল আর চোখে একরাশ সার্থকতার ঝিলিক। ব্রো, কাজ শেষ। রাজ ফাইলটা হাতে নিয়ে নীরবে পাতা উল্টাতে লাগলো। প্রতিটি লাইনে মেহরিন, তার পুরো নাম, কলেজ, সাবজেক্ট, পরিবার সম্পর্কে কিছু তথ্য, এমনকি সাথে ছিল কিছু ছবি যেখানে সে নিজের বন্ধুদের সঙ্গে হাসছে, দুষ্টামি করছে। রাজ চুপচাপ ফাইলটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হালকা একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আমরা থাকবো আরো কিছুদিন। ও এখানে যতদিন থাকবে ততদিন আমরাও থাকবো। ব্রো, তুই এই কথা বলছিস? আচ্ছা, সামনে যাচ্ছিস না কেন? সব ভালো লাগা সামনে থেকে বলা যায় না লাবিব। কিছু ভালো লাগা দূর থেকে দেখলেই শান্তি হয়, আর কিছু অনুভূতি ছুঁয়ে দিলে ভেঙে যায়। সামনে তো আমি অবশ্যই যাব, কিন্তু এখনই না, সময় হোক। তখন থেকে শুরু রাজ্যের নীরব অপেক্ষা। প্রতিদিন বিকেলে দূর থেকে দেখত মেহরিন আর ওর ভাই বোন কেমন হাসি ঠাট্টায় মেতে থাকে। ঝিনুক কুড়োই খালি পায়ে জলের ধারে হেঁটে বেড়ায়। মেহরিন হয়তো জানেও না কারো চোখ তাকে এমনভাবে খুঁজে ফিরছে। 3 দিনের ট্যুরের সময়সীমা পার হলো। রাজ থেকে গিয়েছিল আরও 2 দিন। দূর থেকে তাকিয়ে থাকা, চুপি চুপি হোটেল থেকে বেরিয়ে এসে সৈকতের এক কোণেই বসে থাকা, যেখানে মেহরিনের হাসির শব্দ ঢেউয়ের মতো ভেসে আসে তার কানে। এই নিঃশব্দ দেখা, এই দূরের ভালোবাসা রাজ শিকদারের জীবনে প্রথম একতরফা প্রেমের সূচনা। 5 দিনের ট্যুরটা কেটে গেল, কিন্তু রাজের জীবনে যেন এক নতুন অধ্যায় শুরু হয়ে গেল সেই সমুদ্রের ধারে। রাজ একবারও মেহরিনের সামনে যায়নি, তবে সারাক্ষণ ছায়ার মতো পাশে ছিল, এক অদৃশ্য অভিভাবকের মতো। মেহরিন বুঝতে পারেনি যে মানুষটা তার জীবনের সবচেয়ে নিরাপদ ছায়া হয়ে উঠেছে। সে ওর একটা কথাও না বলেই প্রতিটি মুহূর্তে ওকে আগলে রেখেছে। কখনো দূর থেকে দেখেছে মেহরিনের পথ আটকে কথা বলা আসা কিছু ছেলেকে, কিন্তু সেসব চলেনি বেশিক্ষণ। রাস্তাদের ঠান্ডা দৃষ্টিতে এমন কিছু বলে দিয়েছে যা মুখে না বলেও বোঝা যায় এই মেয়েটার চারপাশে থাকার অধিকার তাদের নেই। সেই ছেলেগুলো একে একে উধাও হয়ে গেছে, আর কেউ সাহস করেনি মেহরিনের পাশে ভিড়তে। মেহরিন জানতো না তার নিষ্পাপ হাসি রোজ কারো চোখে ভেসে ওঠে। জানতো না যখন সে ক্লান্ত হয়ে বসে পড়ে বালির উপর, তখন কেউ একজন গাছের আড়ালে দাঁড়িয়ে তার জন্য পানির বোতল রেখে যায়। জানতো না সমুদ্রের পাড়ে হোঁচট খেলে তার পেছনে চোখ রেখে কেউ বুক ধুকফুক করে। এই বুঝি পড়ে গেল। রাজ নিজেও জানতো না কোন তাগিদে সে বারবার সে মেয়েটার হাসি দেখতে চাই, সেই নিষ্পাপ চেহারাটার ছায়ে নিজেকে হারিয়ে ফেলতে চাই। 5টা দিন যেন উড়ে গেল চোখের পলকে, তবে এই 3 দিনই রাজকে ভালোবেসে ফেলতে শিখিয়ে গেল। চুপি চুপি দূর থেকে না ছুঁয়ে না বলি মেহরিন জানতো না কোনো এক অচেনা মানুষ তাকে নিঃস্বার্থ ভালোবেসে আগলে রেখেছে। যে ভালোবাসে নেই কোনো দাবি, নেই কোনো শর্ত, কেবল আছে স্নেহের
ছায়া। নিরাপত্তার আশ্বাস। সে জানতো না সমুদ্রের পাড়ে যে ছেলেটা বারবার দূর থেকে তাকিয়ে থাকতো সে আজ তার হৃদয়ে কবি হয়ে উঠবে। আর রাজ, সে তো কবি হয়ে এসেছিল, হঠাৎ করে নয়। ভেতর ভেতর রাজ অনেক আগে মেহরিনের জন্য বদলে গিয়েছিল। তার কবিতার ছত্রে ছত্রে একটাই নাম ফুটে উঠত, সে। আর এখন সে মেহরিন হয়ে রক্ত মাংসের বাস্তবতায় দাঁড়িয়ে গেছে তার মনের মঞ্চে। রাজ জানতো না সে কখন কবি হয়ে উঠেছে, শুধু জানতো মেহরিনকে দেখার পর থেকেই শব্দরা তার দিকে ছুটে আসে। যে মেয়েটা হেসে চুল সরিয়ে দেয় কপাল থেকে, যে সমুদ্রের বালিতে বসে দুষ্টু বোনের সঙ্গে ঝগড়া করে, যে চোখ পলকে চেয়ে থাকে আকাশে, সে মেয়েটা এখন রাজের কবিতার আলো, নীরব প্রেরণা। রাজ ভালোবেসেছে নিঃশব্দে, তাকে না ছুঁই না জানিয়ে, শুধু মনের সমস্ত জায়গা জুড়ে মেহরিনকে স্থান দিয়ে দিয়েছে 3টা বছর। রাজের জীবনের সবচেয়ে নীরব অথচ সবচেয়ে উচ্চারিত ভালোবাসার সময়। 3 বছর ধরে পাগলের মতো ভালোবেসেছে রাজ মেহরিনকে। প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিটি নিঃশ্বাসে কেবল মেহরিন। সে ছিল না মেহরিনের কাছে, কিন্তু মেহরিন ছিল তার হৃদয়ের প্রতিটি কোণে। রাজের দিন শুরু হতো মেহরিনকে একবার দেখার আশায়, আর দিন শেষ হতো তার মুখখানা মনে রেখে এক নজর দেখার জন্য। রাজ কিনা করত, বইয়ের মাঝে মুখ লুকিয়ে লাইব্রেরির এক কোণে বসে থাকতো, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো, যাতে শুধু মেহরিনকে চোখের আড়াল না করতে হয়। বৃষ্টির দিনে ছাতা হাতে দাঁড়িয়ে থাকতো রাস্তার ধারে, শুধু ওর ছায়া দেখার জন্য। আর আশেপাশে যদি কেউ মেহরিনের দিকে বাড়িয়ে দিত এক চিলতে আগ্রহ, রাত চুপি চুপি সরে যেত না, বরং চুপচাপ সরিয়ে দিত তাদের। 2-1জন মানুষ সব সময় মেহরিনকে ফলো করে। লেকপাড়ে যে কয়জন ছেলে মেহরিনকে বাজে কথা বলেছিল তাদেরকে এক এক করে যেন বাতাসের মতো উড়িয়ে দিয়েছিল রাজ। কেউ টের পায়নি রাজ ওদের জীবনে কখন এসে কখন চলে গিয়েছে। পরে ওদের লাশ পাওয়া গেছে লেকের পানিতে। আর সেই অ্যাক্সিডেন্টের দিন, ওই দিন রাত ছিল মালয়েশিয়াতে। মেহরিনের অ্যাক্সিডেন্টের কথা শুনে পাগল হয়ে গিয়েছিল প্রায়। সাথে সাথে ব্যাক করে বাংলাদেশে যখন জানতে পারে মেহরিনের জন্য রক্ত পাওয়া যাচ্ছে না, তখন ওই 2টো মেয়েকে রাজ পাঠিয়েছিল মেহরিনকে রক্ত দিতে। রাজ ছিল মেহরিনের ছায়ার মতো, সবসময় পাশে, অথচ চোখের আড়ালে, নামহীন, দাবিহীন, কিন্তু ভালোবাসার প্রতিটি মানে রাজ বুঝে নিয়েছিল নিজের মতো করে। মনে আছে সেই দিনটার কথা? দিনটা ঝড়ের মতো এসেছিল মেহরিনের অ্যাক্সিডেন্ট খবরটা পেয়ে রাজ ছুটে গিয়েছিল, তবে নিজের পরিচয় নয়, একজন ডাক্তার সেজে, সাদা কোট, মুখে মাস্ক। কেউ যেন তাকে না চিনে ফেলে। হাসপাতালের শীতল বাতাসে সে চুপচাপ মেহরিনের পাশে বসেছিল। তখন মেহরিন অবচেতন নিশার রাস্তার হাত দুটো ধরা অবস্থায় বসেছিল অনেকক্ষণ। তার বুকের গভীরে কেঁপে উঠছিল এক নিঃশব্দ আকুতি। আর একটু যদি চোখ খুলে তাকাতে, যদি একটাবার আমায় দেখতে। কিন্তু রাজ জানতো এই ভালোবাসা প্রমাণের জন্য শব্দের প্রয়োজন নেই, প্রমাণের জন্য প্রয়োজন সময়ের। হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর রাজ আর একবারও মেসেজ করেনি, একটাও কবিতা পাঠেনি। সে ইচ্ছে করে নিজেকে সরিয়ে নিয়েছিল। রাজ দেখতে চেয়েছিল মেহরিন কি আমায় ভুলে যাবে, নাকি মনে রাখবে সেই কবি সাহেবকে, যে কোনোদিনও বলে উনি ভালোবাসি, তবু নিঃশব্দে ভালোবেসে ফেলেছিল। শিকদার বাড়ির রাত তখন গভীর। চারিদিকে একরকম নীরবতা নেমে এসেছে। শুধু বেলকনির এক কোণে রাজার মামুনির কথোপকথন। মামুনি গভীর দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে বলেন, মেয়েটা জানেই না নিঃস্বার্থভাবে কতটা ভালোবাসে ওকে কেউ। এই যুগে এসেও কেউ এভাবে ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে কেউ। ভাগ্যবতী নারী সে। রাজ নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যেন বুকের ভিতর জমে থাকা শত কথা একটা নিঃশ্বাসে ঝরে পড়ল। রাজ ঘুরে বলে উঠল, মামুনি, আবার ক্ষুধা পেয়েছে, খেতে দাও। খেয়ে তোমার বৌমাকে দেখতে যাব। ম্যাডাম তো বন্ধুদের সাথে ট্যুর দিয়ে আসলো। মামুনি মুচকি এসে আদরের ভঙ্গিতে ওর চুলে হাত বুলিয়ে চলে গেলেন রান্নাঘরের দিকে। সেই রাতে শিকদার বাড়ির বাতাসে ভেসে বেড়ে রাজের অকথিত ভালোবাসার গল্প, আর এক মায়ের নীরব প্রার্থনা, যেন সেই মেয়ে একদিন ঠিক বুঝে নেয় কতটা নিঃশব্দে ভালোবেসে গেছে ওকে একজন কবি। রাত 1টা, ঘরের নিঃশব্দে বই পড়ছে মেহবুবা।
আর পাশে মেহরিন চুপচাপ ফোনে ফেসবুক স্ক্রল করছে। মাঝে মাঝে চোখের কোণে এসে থেমে যাচ্ছে এক একটা কবিতা, এক একটা চেনা ছায়া। হঠাৎ মেহবুবা প্রশ্ন ছুড়ে দেয়, আচ্ছা মেহু, তুই কি কবি সাহেবকে ভুলে গেছিস? প্রশ্নটা একেবারে নরম কিন্তু তীরের মতো এসে বিঁধল মেহরিনের বুকে। ওর আঙ্গুল থেমে যায় ফোনের স্ক্রিনে, চোখ ঝাপসা হয়ে আসে। এক মুহূর্ত চুপ থেকে মেহরিন গলা শক্ত করে বলে ফেলে, ও আমাকে ভুলে যেতে পারলে আমি কেন ওকে মনে রাখবো? মেহবুবা কিছুক্ষণ তাকিয়ে থাকে বোনের দিকে। মেহরিন চোখ নামিয়ে ফেলে। অভিমানে রাগে কষ্টে মনটা গুমড়ে ওঠে। মনে মনে বলে, ভুলে গেছো তুমি বলেই আমি ভুলে যেতে চাই, তবু মনের কোণে চুপি চুপি তোমার ছায়া এসে দাঁড়ায়। এই কথাগুলো যেন বাতাসে ভেসে বেড়ায়। মেহরিন মুখ ফিরিয়ে ফেলে, পাশে বালিশে মুখ লুকিয়ে ফেলে। বাইরে রাত গভীর, আর ভেতরে এক মেয়ের মনে চলতে থাকে নিঃশব্দ এক যুদ্ধ। মেহবুবা একটু চুপ থেকে আবার মুখ তুলে মুচকি হেসে বলে, তাহলে কি কবি সাহেবকে ভুলে মনটা রিক ভাইয়াকে দিয়ে দিলি? মেহরিন একটু চমকে তাকায় বোনের দিকে। চোখ দুটো ঝাপসা, নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে বলে, তেমন কিছু না, হৃদ ভাইয়াকে আমি সম্মান করি। উনি আমার আশেপাশে আসলে আমার বুকটা কেমন যেন ধুকপুক ধুকপুক করে, ভয় লাগে, আবার একটা আশ্রয়ের মতো লাগে। কিন্তু এটা ভালোবাসা না, ওরকম ভালোবাসিনি। ভালোবাসা তো কেবল একবারই হয়, তাই না? মেহবুবা গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহরিনের দিকে, আর বুঝতে পারে মেহরিন যতই না বলুক তার মনের অলিতে গলিতে আজও একটা কবির ছায়া লুকিয়ে আছে। রাত প্রায় 2টা। নিঝুম ঘরে ফেসবুক স্ক্রল করতে করতে অচেনা এক বেদনায় ডুবেছিল মেহরিন। মেহবুবা পাশেই গল্পের বই হাতে, আধো ঘুমে আধো জাগরণে। হঠাৎ কোথা থেকে ভেসে এলো গিটার ছোড়ার মৃদু সুর, আর সেই সুরের সাথে মিশে এক কণ্ঠ, একটা চেনা গলা, একটা চেনা অনুভব। শুধু একটা লাইন, তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মেহরিন এক লাফে উঠে বসে, বুক ধকধক করতে থাকে। মেহবুবা কবির সাহেব? মেহবুবা ভয় পেয়ে উঠে বসে, চোখ কসলাতে কসলাতে বলে, পাগল হয়েছিস? ওনার তো কোনো খোঁজই নেই, সে কতদিন ধরে। কবি আসবে কোথা থেকে? কিন্তু মেহরিন যেন শোনে না কিছুই। তার চোখে এক ধরনের উন্মাদনা, আবেগ আর অদ্ভুত এক আলো। মেহবুবা, এটা কবি। আমার মন বলছে কবি সাহেব এখানেই আছে, আমার পাশেই কোথাও। সে উঠে জানালার দিকে ছুটে যায়, পর্দা সরিয়ে তাকে দূর অন্ধকারে ভেসে আসা সেই গানের সুরের দিকে। চোখ ভিজে ওঠে, কিন্তু ঠোঁটে অদ্ভুত এক হাসি। তুমি এসছো না কবি, আমি জানতাম তুমি ভুলোনি। মেহরিন জানালার পাশে দাঁড়িয়ে সুরটার উৎস বোঝার চেষ্টা করছিল। বুকের ভেতরটা ধুকপুক করছে, হাত কাঁপছে। আবেগে উত্তেজনায় কখন যেন চোখ ভিজে গেছে। সে ধীরে ধীরে নিজের ফোনটা তোলে। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে খুঁজে বের করে সেই নাম্বারটা। কবি সাহেব। মেহরিনের অ্যাক্সিডেন্টের আগে শেষ কথা হয়েছিল, তারপর আর কোনো যোগাযোগ নেই। তবুও নাম্বারটা মোছে না, মন থেকে যেমন মুছে যায়নি সেই মানুষটা। মেহরিন থমকে থাকে কিছুক্ষণ, তারপর আঙ্গুল কাঁপতে কাঁপতে টাইপ করতে থাকে। আপনি এতটা পাষাণ কেন কবি সাহেব? হৃদয়ে ভালোবাসার বীজ গেঁথে দিয়ে কোথায় হারিয়ে গেলেন কবি সাহেব? এক মুহূর্ত, তারপর সেন্ড বাটনে ক্লিক করতে গিয়ে থেমে যায় মেহরিন। মেহরিনের চোখে জল চলে আসে। আঙ্গুলে ভর দিয়ে টাইপ করা সেই আবেগে ভরা মেসেজটা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, এতদিন পরেও আমি এতটা কাঁপছি কেন? ও তো ভুলেই গেছে আমাকে। আমার ওই কবি সাহেব তো আমায় ফেলে রেখেই চলে গেছেন। আমি কেন লিখছি, কেন অপেক্ষা করছি? এতদিন তো একটা খোঁজ নেয়নি। আমি বেঁচে আছি না মরে গেছে? আচমকা অভিমান আর রাগে ফোনটা এক ঝটকায় বিছানায় ছুঁড়ে দেয়। না, আমি কেন SMS পাঠাবো? আমি কি ওর কিছু ছিলাম? ও যদি ভুলে গিয়ে সুখে থাকে, আমিও ভুলে যাব। কাপা কাপা গলায় বলে মেহরিন। পাশ থেকে মেহবুবা তাকিয়ে থাকে বোনটার দিকে, চোখে কষ্ট, কিন্তু কিছু না বলে চুপ করে বইটা বন্ধ করে পাশে এসে বসে। একটা নীরবতা ঘিরে ধরে ঘরটা। একদিকে ভালোবাসার না বলা অভিমান, আর অন্যদিকে হৃদয়ের গভীরে অপেক্ষা।
ঘরটা তখনও নিস্তব্ধ। মেহরিন কাঁধ নামিয়ে বসে আছে, চোখের কোণে শুকনো অভিমান জমে আছে, ঠিক যেন জমে ওঠা মেঘ। ঠিক তখনই টিং, ফোনে একটিমাত্র শব্দ, কিন্তু যেন পুরো পৃথিবীটা কেঁপে উঠল মেহরিনের কাছে। কাঁপা কাঁপা হাতে ফোনটা তোলে সে। স্ক্রিনে ভেসে ওঠে সেই নামটা, কবির সাহেব। আবার সেই চেনা ঝড় বুকের ভিতর মেসেজটা খুলে পড়ে। খুব অবাক হচ্ছি, তুমি ভাবলে আমি তোমাকে ভুলে গেছি? এটা কিভাবে সম্ভব আরিও না? তুমি তো আমার অস্তিত্বে মিশে আছো। হ্যাঁ, কিছুটা দূরত্ব রেখেছিলাম নিজেকে, কারণ আমি দেখতে চেয়েছিলাম আমি হঠাৎ হারিয়ে গেলে তুমি তখনও আমাকে বলে রাখো কিনা, নাকি আমার অবর্তমানে কাউকে জায়গা দিয়ে ফেলো আমার জায়গায়। মেরিনের বুকের ভিতরটা যেন ছিঁড়ে যাচ্ছে, চোখ দুটো জলে ভরে উঠেছে। মনে মনে বলছে, কবি সাহেব কি করে ভাবলো আমি তাকে ভুলে যাব? তার জায়গা আমি অন্য কাউকে দিয়ে দিব। তোমার তো মনে হতো কবি সাহেব আমার থেকেও বেশি চেনে, এই চিনল আমাকে কবি সাহেব। কিন্তু মুখে হাসির এক চিলতে রেখা, যেন কোনো হারিয়ে যাওয়া প্রিয় শব্দ ঠিক ঠিক ফিরে এসেছে বহুদিন পর। মেহবুবা তার দিকে তাকিয়ে বলে, কি মেসেজ করেছে? কবি সাহেব। অন্ধকার ঘর, কেবল ফোনের নরম আলো মেহরিনের মুখটা আলোকিত করছে। চোখে জল, তবুও ঠোঁটে এক গভীর প্রশান্তি। সে হাতে কাঁপুনি সামলে ধীরে ধীরে টাইপ করে, আমি তো আপনার জায়গা কাউকে দিইনি কবি সাহেব, আপনার জায়গায় কেউ কখনো আসতেও পারবে না। মেসেজটা পাঠিয়ে দেয় সে। মাত্র কয়েক সেকেন্ড পেরোয়, আবার ফোনে টিং, আরও একটা মেসেজ। নিঃশব্দ রাতের আধারে চোখে জলে স্মৃতির তৃপ্তি। রাজ মেহরিনদের পাশের বাড়ির চাঁদে আকাশে তারা গুনে গুনে লিখে ফেলে তার অনুভব। অপেক্ষা, তোমায় দেখার আশায় প্রতিদিন সূর্য ডুবে যায়, অভিমানের গহীনে জ্বলতে থাকে অজস্র কথার ছায়া। হয়তো তুমি জানো না, তবুও জানোই বোধ হয়। এই হৃদয়ের প্রতিটা স্পন্দনে শুধুই তোমার নামই বাজে। আমি অপেক্ষা করি ঠিক সেই বিকেলের মতো, যেদিন তুমি সমুদ্রের ঢেউ ছুঁয়ে হাসতে হাসতে বলেছিলে, জানো এই ঝিনুকটা তোমার মতোই নরম, মায়াবী, কিন্তু হারিয়ে যাওয়া সহজ। তখনই আমি জেনে গেছিলাম আমি হারাতে পারি নিজেকে, কিন্তু তোমাকে নয়। তাই আজও আমি দাঁড়িয়ে আছি তোমার দৃষ্টি ফেরানোর অপেক্ষায়। হয়তো কোনো এক ভোরে তুমি ফিরে তাকাবে আর বলবে, তুমি তো ছিলে ঠিক পাশেই। রাত গভীর, জানালার ফাঁক দিয়ে গলে চাঁদের আলো এসে পড়েছে বিছানার উপরে। মেরিন ফোনটা হাতে নিয়ে বসে আছে, কান্নায় তার চোখ ভিজে গেছে। মনে হচ্ছিল বুকটা যেন চুপচাপ একটা বেদনার বোঝা নিয়ে চেপে বসে আছে। ঠিক তখনই ফোনটা আবার কাঁপে। নতুন SMS। কান্না করো না পাখি, তোমার কান্না যে তোমার কবির সহ্য হয় না। যার মন খারাপ থাকলে কবি হাসতে ভুলে যায়, সে যদি কান্না করে তবে কবি পাগল হয়ে যায় পাখি। তোমার চোখের জল কারোর হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। তুমি যদি জানতে, যদি একটু বুঝতে, তবে কোনোদিনও কান্না করতে না। তুমি জানো না, এই পৃথিবীতে কেউ একজন নিঃশব্দে তোমার প্রতিটা অশ্রুবিন্দু বুকের মধ্যে জমিয়ে রাখে। মেরিন নিঃশ্বাস ফেলল। তার চোখ দিয়ে নেমে আসা অশ্রুগুলো হঠাৎ করে যেন আর নিজের মনে হলো না। এ যেন কারোর হৃদয় স্পর্শ করে ফেলা চিঠি, যার প্রতিটা অক্ষরে ছিল কষ্ট, ভালোবাসা আর একটা না বলা স্বীকারোক্তি। সে ফোনটা বুকের উপর রেখে ধীরে ধীরে চোখ বন্ধ করে বলল, আপনি জানেন না কবি সাহেব, আমি কখনো আপনাকে ভোলার চেষ্টা করিনি, শুধু বুঝিনি যে আপনি না থেকেও থেকে গেছেন। মেরিনের মনে যেন কেমন সুখ লাগছে। কত রাত যে মেরিন ঘুমায়নি সে ছাড়া কেউ জানে না, কাউকে বুঝতে দেয়নি। মেরিনও যে প্রতিনিয়ত কবির সাহেবকে উপেক্ষা করত, কতবার যে আনমনে চোখ ভিজে উঠেছে এটা ভেবে যে কবির সাহেব কি সত্যি ভুলে গেছে আমায়। মেরিনের মতো একটা শক্ত মানুষও গুমড়ে মরেছে ভিতরে ভিতরে না দেখা এক মানুষের জন্য, যাকে সে চেনে না, জানে না, দেখেনি পর্যন্ত। তাও সেই মানুষ তার কবিতা দিয়ে ছুঁয়ে দিয়েছে মেহরিনের মন। বাড়ির সবে মেহরিনের মন খারাপে কষ্ট পেত, তাই তো সবার সামনে হাসি খুশি থাকতো, কিন্তু ও নিজে জানে সে কতটা মনের পীড়ার উপর দিয়ে গেছে। মেহরিনের কিশোরী জীবনে কখনো সে প্রেমের সম্পর্কে জড়ায়নি, আর না তো কোনো ছেলে বন্ধু বানিয়েছে। মেহরিনের জীবনে বাবা আর ভাইয়ের পরে যে পুরুষ আসছে, যাকে অনুভব করে, সে কবির সাহেব। হঠাৎ করে মেহরিনের মনে একটা প্রশ্ন জাগে, আর সাথে অভিমানও হয়, যদি কবির সাহেব আবার হারিয়ে যায়।
মনে প্রশ্ন মনি চেপে রাখতে না পেরে মেহেরিন SMS করে কবির সাহেবকে। মেহেরিনের মেসেজ, আপনি আবার হারিয়ে যাবেন না তো কবি সাহেব? ভালোবাসার গল্পে আমি শুধু পাঠিকা থেকে যাব না তো? আপনি তো শব্দে আবেগ আঁকেন, আমার চোখের ভাষা পড়বেন তো কখনো? মেসেজটা পাঠিয়ে মেহেরিন এক দীর্ঘ নিঃশ্বাস ফেল। অভিমান জমে থাকা চোখ দুটোয় জল চিকচিক করে উঠল। কিছুক্ষণ পরই কবির জবাব আসে, সেই চিরচেনা গম্ভীরতায় মোড়ানো কবিতার। হারিয়ে যাওয়ার সাধ্য ঢের আমার নেই, আমি তো তোমার চোখের পাতায় গেঁথে থাকা নীরব কবিতা। যেদিন তোমার চোখ বন্ধ হবে চিরতরে, আমি তবেই হারিয়ে যাব। তুমি পাঠিকা নও, তুমি সেই পৃষ্ঠা যেখানে আমি প্রতিটা লাইন লিখি নিঃশব্দে ভালোবেসে। তুমি যদি প্রশ্ন হও, আমি আজীবন উত্তর হয়ে থাকবো, হারিয়ে নয়, তোমার হৃদয়ের পাতায় বেঁচে থেকে। জানাল দিয়ে চাঁদের আলো পড়ছে মেরিনের মুখে। চোখে জল নেই, শুধু একরাশ প্রশান্তি, যেন এক দীর্ঘ অপেক্ষার উত্তরের আশ্বাস পেয়ে গেছে মনটা। সে ফোনটা বুকে চেপে ধীরে ধীরে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। পাশ থেকে মেহবুবা চুপচাপ তাকিয়েছিল বোনটার দিকে। হালকা হেসে উঠে মাথায় হাত বুলিয়ে বলে, আল্লাহ, আমার বোন তো প্রেমে পড়ে পুরো লাড্ডু হয়ে গেছে। যে ছেলেদের কোনোদিন সামনে দেখেই নেই পর্যন্ত, অথচ এই মেয়েটাই উল্টো পাল্টা কোনো কিছু বলে ছেলেদের পিটায়। ছেলে পিটাতে পিটাতে এই মেয়ে এক ছেলেদের না দেখেই প্রেমে উল্টে পড়ে গেছে। তার কণ্ঠে বিরক্তির অভিনয়, কিন্তু চোখে মুখে একটুখানি আনন্দ আর একটা প্রশ্রয়। কারণ সে জানে এই প্রেমটা শুধু আবেগ না, বরং এক নিঃস্বার্থ ভালোবাসা, যা না দেখেও হৃদয় দিয়ে অনুভব করা যায়। মেহবুবা তার বোনকে খুব ভালোবাসে। মেহরিনের জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারে মেহবুবা। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। মেহরিন ঘুমিয়ে পড়েছে জানালার পাশে মুখ করে, ফোনটা বুকের কাছে জড়িয়ে। চোখে অশ্রুর দাগ শুকিয়ে গেছে, মুখে হালকা প্রশান্তি চায়। চাঁদের আলো এসে পড়ছে তার ঘুমন্ত মুখে, আর সেই মুখের দিকেই ছাদের পাশ থেকে দূরবীনে চোখ রেখে তাকিয়ে আছে রাজ। চোখে এক ধরনের প্রশান্তি, এক ধরনের আবেগ, যেটা শব্দে বলা যায় না। ঠিক তখনই পাশ থেকে একটা ঠাস করে শব্দ। ও মা গো, খা খা খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গুলে খা। লাবিব চিৎকার করে একটা মশা মারল নিজের গাল। আর এই গান বলছে, রাজ নড়ে না। চোখ এখনও দূরবীনে, হালকা বাতাসে পদ্মা নড়ছে আর তার বুকের মধ্যে ধুকপুক করছে। মেরিন ঘুমিয়ে পড়েছে, ফোনটা বুকের উপর। ঘুমন্ত মুখে এক অদ্ভুত শান্তি, যেন রাজের সব কবিতা এখন শুধু ওই মুখেই সীমাবদ্ধ। হঠাৎ পেছন থেকে কচকচ শব্দ। আরে মশা ছানারা রে, বলে একটা ঝাঁঝালো থাপ্পড় নিজের গালে বসে লাবিব। আবার কি হলো? কি হবে ব্রো, প্রেম করছো তুমি, আমি তো করিনি, কিন্তু কামড় খাচ্ছি আমি। এইখানে আর একটু থামলে আমার হিমোগ্লোবিন শেষ। রাজ ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলে, তুই বুঝবি না লাবিব, ওকে এভাবে চুপচাপ দেখার মধ্যে একরকম শান্তি আছে। সো ডোন্ট ডিস্টার্ব মি। শান্তি? হ্যাঁ, মশা কামড়াচ্ছে আর তুমি শান্তি খুঁজতে ব্যস্ত? বাহ বাহ বাহ, আপনার প্রেমের জন্য আমি গিনিপিক হইছি। ব্রো, একটা কথা বলি, এই যে দূরবীন নিয়ে চাঁদের মতো করে মেয়ে মানুষ দেখছো, তারে যদি কাল দেখি তোমার গালে চর মারতেছে, আমি কিন্তু হাই ফাইভ দেব। শাট আপ স্টুপিড, চুপচাপ দাঁড়িয়ে থাক, নয়তো লাথি দিয়ে ছাদ থেকে ফেলে দেব। মশা কামড় দিক, কিন্তু সে যেন কষ্ট না পায়, এটাই চাই। সরি ব্রো, তুমি পেন নিও না, তুমি বরং ভাবিকে দেখো, আর আমি এখানে মশার বারবিকিউ বানাচ্ছি। লাবিব কচকচ করতে করতে আবার একখানা মশা মারে। শেষে মুখ একটু নিচু করে বলে, ব্রো, প্রেম তুমি করছো আর আমি একা মশার কামড় খাবো? মশার কামড়টা সমান ভাগে নাও প্লিজ। রাত হাসে একটু। লাবিব কিছুক্ষণ এপাশ ওপাশ হাঁটে। এখন মূলত রাতকে তার বিরক্ত লাগছে। একটা মানুষ প্রেমে পড়লে কী পরিমাণ পাগল হয়ে যায়, তারা আজকে না দেখলে বুঝতেই না। ব্রো, ভাবি তো ঘুমায় গেছে, চলো আমরাও যাই ঘুমাই, কাল তো মিটিং আছে। রাত চুপ। লাবিব হালকা বিরক্তি দিতে, রাত শিকদার যে মানুষ মারতে দুইবার ভাবে না, সে কিনা একটা মেয়ের জন্য। এটুকু বলতে দেখে রাজ তার দিকে চোখ কটমট করে তাকিয়ে আছে। লাবিব শুকনো ঢোক গিলে ক্যাবলা হাসি দিয়ে বলে, না মানে ভাবি, ওই ভাবির জন্য মশার কামড় খাচ্ছে আর আমাকেও খাওয়াচ্ছে, এটাকে জাতি মেনে নেবে ব্রো? রাজ মাথা নিচু করে একটু হাসে। লাবিব মনে মনেই বলে,
মুখটা একটু বন্ধ রাখ লাবিব, নয়তো কথা বলার জন্য মুখটা আর থাকবে না। তোর সামনে স্বয়ং যেমন দূত দাঁড়িয়ে আছে, তুই জানিস না কত ছেলে শুধু ভাবির দিকে তাকিয়েছে বলে ওদের চোখ হারিয়েছে, আর তুই কিনা মেয়ে করছিলি। জীবনের মায়া থাকলে মুখটা বন্ধ রাখিস। ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, কখনো দূর থেকেও আগলে রাখা। আপনি আগলে রাখেন আর আমি মশা ঠেকাই। যেদিন মশার কামড়ে আমার ডেঙ্গু হবে সেদিন আপনার প্রেমের কবিতা ছাপাবো চিকিৎসার জার্নালে। কিছু বললি? লাবিব দুদিকে মাথা নাড়ে, যার মানে সে কিছু বলেনি। রাজ হেসে ফেলে। রাত অনেক, চাঁদের আলো ছাদে যেন রূপালি ধোয়ার মতো ছড়িয়ে আছে। দূরে কোথাও কুকুরের হালকা ডাকে, নিস্তব্ধতা খানিকটা চঞ্চল। রাজ এখনও তাকিয়ে আছে মেহরিনের বেলকুনির দিকে, আর পাশে দাঁড়িয়ে আছে বেচারা লাবিব, প্রেমের সাথী না হয়ে যেন কষ্টের সহযাত্রী।